ভারতের উপহার ২০ লাখ ডোজ ভ্যাকসিন বুঝে নিল বাংলাদেশ। ইপিআই সেন্টারে সংরক্ষণ এ মাসেই পরীক্ষামূলক প্রয়োগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি ৬ মাসের আয়োজন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। পিকে কাণ্ডে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের তালিকা চায় হাইকোর্ট। ২৮০ ঋণ খেলাপিকে একই দিনে তলব। মিরপুরে ঢাকা উত্তর সিটির উচ্ছেদ অভিযানে বাধা, পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া। হোয়াইট হাউসে বাইডেনের নতুন জীবন, মার্কিন রাজনীতিতে পরিবর্তনের হাওয়া, ১৭ নির্বাহী আদেশ জারি। এতক্ষণ শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা ৭টা ২১ সংবাদে, সাথে থাকছি আমি ফেরদৌসী আহমেদ। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসে শান্তির পরশ। সংবাদে এছাড়াও থাকছে ৬ কোটি মানুষের জীবনমান বদলে দেবে পদ্মা সেতু। ২১ জেলার সড়ক সহ অবকাঠামো উন্নয়নে সরকারের নজর। মৈত্রী উপহার হিসেবে সেরাম ইনস্টিটিউটের তৈরি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ ডোজ করোনা টিকা বাংলাদেশের হাতে তুলে দিল ভারত। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর হাতে টিকার ২টি বক্স তুলে দেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী। অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী জানান, এটি দুই দেশের বন্ধুত্বের অনন্য উদাহরণ। আর যে কোনো সংকট একসাথে মোকাবেলার কথা জানান ভারতীয় হাই কমিশনার। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন্নবী। প্রতিবেশী আগে কিন্তু বাংলাদেশ সবার আগে, এই নীতিতেই থাকলো ভারত সরকার। এয়ার ইন্ডিয়ার বিশেষ ফ্লাইটে ভারতের জনগণের পক্ষ থেকে আসলো অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড এর ২০ লাখ ডোজ। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় টিকা হস্তান্তর অনুষ্ঠান, মঞ্চে পররাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনার। পররাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর হাতে টিকার ২টি বাক্স তুলে দেন ভারতীয় হাইকমিশনার। দোরাইস্বামী জানালেন, কথা রেখেছে ভারত। নিজের দেশে ভ্যাকসিনেশন শুরুর ৪ দিনের মাথায় প্রতিবেশী বাংলাদেশও পেল। ভবিষ্যতেও সকল সংকটে দুই দেশ একসাথে মোকাবেলা করবে বলে জানান ভারতীয় হাইকমিশনার। This is also one of the largest gifts of vaccines that we are providing. Together as friends, India and Bangladesh will see through this difficult era that has gone past us for 1 year. অতীতের দুঃসময়ে বাংলাদেশের পাশে ছিল ভারত। উন্নত অনেক দেশ যখন ভ্যাকসিন পায়নি, সেখানে বাংলাদেশের টিকা কার্যক্রম শুরু করতে যাচ্ছে। এটা সম্ভব হয়েছে দুই দেশের বন্ধুত্বের জন্যই। ভারত সরকার প্রমাণ করেছে যে সত্যিকার অর্থেই বাংলাদেশ তাদের পরম একটি বন্ধু রাষ্ট্র। আরও অধিক সংখ্যক ভ্যাকসিন ক্রয়ের ক্ষেত্রে এবং সেগুলির ব্যাপারে অনেক অগ্রগতি হয়েছে। কোভিডের আতঙ্ক যখন চলছে, তখন ভারত সরকার আবার আমাদের এই সুযোগ দিল যে ২০ লক্ষ ভ্যাকসিন আপনার বিনা পয়সায় গিফট হিসাবে উপহার দিয়েছে। ক্রয় চুক্তির আওতায় ৩ কোটি ভ্যাকসিন যথাসময়ে দেশে পৌঁছানোর বিষয়ে বন্ধু ভারত সহায়তা করবে বলেও আশাবাদ স্বাস্থ্যমন্ত্রীর। আমাদের আগামী ৬ মাসে প্রত্যেক মাসেই ৫০ লক্ষ করে ভ্যাকসিন আসার কথা। এ মাসে আরও ৫০ লক্ষ ভ্যাকসিন আসবে। অনুষ্ঠান শেষে প্রশ্নের উত্তরে ভ্যাকসিন নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। যে কোনো ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া কম বেশি থাকে, ওষুধেরও পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। তা আমরা এটা জেনে নিয়েই আমরা ভ্যাকসিন আমরা দিব। বিভিন্ন দেশের সাথে আমাদের যোগাযোগ আছে, চীনের সাথেও আছে এবং এই বিষয়ে কার্যক্রম চলছে। বিশ্বের ইতিহাসে কখনোই এত কম সময়ে একটি প্রাণঘাতী ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কৃত হয়নি। কম সময়ে আবিষ্কৃত হলেও এ পর্যন্ত আসা সবকটি ভ্যাকসিনেই মানবদেহে ট্রায়াল করা হয়েছে। তাই এই ভ্যাকসিনের উপর আস্থা রেখে নাগরিকদের ভ্যাকসিন গ্রহণ করার প্রতি আহ্বান জানাচ্ছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা। মোহাম্মদ নুরুন্নবী, ২১ টেলিভিশন, ঢাকা। এর আগে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে ভারত সরকারের উপহার ২০ লাখ ডোজ করোনা ভ্যাকসিন। সেখান থেকে ভ্যাকসিনগুলো সংরক্ষণের জন্য তেজগাঁও ইপিআই স্টোরে নেওয়া হয়। এ মাসেই টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু হবে, আর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে সারা দেশে টিকা কার্যক্রম শুরু করতে চায় স্বাস্থ্য বিভাগ। সহকর্মী দীপু শিকদারকে সাথে নিয়ে স্মৃতি মণ্ডলের রিপোর্ট।
ভারত থেকে আসা করোনা টিকা গ্রহণ করতে সকাল থেকেই প্রস্তুত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। বেলা 11:15টার দিকে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানটি অবতরণ করে ঢাকার মাটিতে, সাথে ভারত সরকারের দেয়া শুভেচ্ছা উপহার সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার 20 লাখ ডোজ করোনা টিকা। সর্বোচ্চ সতর্কতায় বিমান থেকে ভ্যাকসিন নামানো হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষে 8 সদস্যের প্রতিনিধি দল আর ভারতীয় দূতাবাসের কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন বিমানবন্দরে। 12টার দিকে কড়া পাহারায় ভ্যাকসিন মৈত্রী লেখা দুটি ফ্রিজিং ভ্যানে ভ্যাকসিন নেওয়া হয় তেজগাঁও ইপিআই স্টোরে। ঢাকা জেলার ইপিআই স্টোরের প্রোগ্রাম ম্যানেজার ডাক্তার মাওলা বক্স চৌধুরীর তত্ত্বাবধানে ভ্যান থেকে নামিয়ে স্টোরে নেওয়া হয় সংরক্ষণের জন্য। ভ্যাকসিন সংরক্ষণের যথাযথ ব্যবস্থা আছে বলে জানান তিনি। 2 থেকে 8 ডিগ্রি তাপমাত্রায় রাখার সক্ষমতা আছে ইপিআই স্টোরে। অচিরেই ডিস্ট্রিবিউশন করে ফেলবো এবং আমাদের এটা খুব বেশি হলে আমাদের সম্ভবত 10 থেকে 15 দিন রাখতে হতে পারে। তারপরে আমরা ফেব্রুয়ারির শুরুতে আমরা ভ্যাকসিন দেওয়া শুরু করব, তখন আমরা ডিস্ট্রিবিউশন করে ফেলব। এরকম WAC আমাদের অনেক জেলাতেই আছে, বাংলাদেশের 29টি জেলায় আছে। আর যেখানে WAC নাই সেখানে ILR আছে, আইস লাইনার রেফ্রিজারেটর, সেখানে আমরা রাখতে পারবো। ডাক্তার মাওলা জানান, করোনার ভ্যাকসিন সংরক্ষণের জন্য কোল্ড বক্স আছে। সেখানে 24টি আইস প্যাক দিয়ে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যায়। 72 ঘন্টা পর্যন্ত ভ্যাকসিন রাখা যায় সেই কোল্ড বক্সে। দেশের সবচেয়ে দূরের জেলায়ও ভ্যাকসিন পরিবহন করা যাবে। এ মাসে রাজধানীর 4 হাসপাতালে টিকার মহড়া হওয়ার কথা। আর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই সারা দেশে টিকা কার্যক্রম শুরু করতে চায় স্বাস্থ্য বিভাগ। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। নানা অপপ্রচারের পর এসেছে করোনার ভ্যাকসিন। তবে ভ্যাকসিন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা প্রোপাগান্ডা। টার্গেট করা হচ্ছে প্রধানমন্ত্রী, পররাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী এবং আওয়ামী লীগকে। মার্চের আগে করোনা ভ্যাকসিন আসবে না, এই অপপ্রচারে কাজ না হয় এখন বলা হচ্ছে এই টিকা কাজ করবে না। তবে অপপ্রচারকারীদের মুখে ছাই দিয়ে শেষ পর্যন্ত ভ্যাকসিন এসেছে। বিস্তারিত জানাচ্ছেন দীপু সারওয়ার। ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন নিয়ে শুরু থেকেই চলছে নানা অপপ্রচার। শেষ পর্যন্ত ভারত এই ভ্যাকসিন বাংলাদেশে পাঠাবে না, আর পাঠালেও জানুয়ারিতে নয়, মার্চে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম অপপ্রচার ছিল জোরে সোরেই। ভারত বিরোধিতার পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীকে টার্গেট করে চলে নানা প্রোপাগান্ডা। এখন আবার ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে প্রশ্নও তুলছে অপপ্রচারকারীরা। করোনা ভ্যাকসিনের নামে আসা ভ্যাকসিনে কার্যত থাকবে ভিটামিন, এমন প্রোপাগান্ডা চালানো হচ্ছে সংঘবদ্ধভাবে। তবে শেষ পর্যন্ত সব অপপ্রচারের জবাব মিলেছে। ভ্যাকসিন মৈত্রীর অংশ হিসেবে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার 20 লাখ ভ্যাকসিন পাঠিয়েছে ভারত। দীপু সারওয়ার, 21 টেলিভিশন, ঢাকা। করোনায় দৈনিক সংক্রমণ হার কমছে। একদিনে শনাক্তের হার 3.96%। 24 ঘন্টায় দেশে 16 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে 7,966। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 321তম দিনে 200 ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে 14,761 জনের। এর মধ্যে শনাক্তের সংখ্যা 584, আর এই সংখ্যা বেড়ে হয়েছে 5,30,271। নতুন 602 জন সহ সুস্থ হয়েছেন 4,75,074। পুরুষ মৃত্যুহার 75.78%, নারী 24.22%। দেশে এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে 35,15,428 জনের। শতবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় 6 মাসব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বিটিভির সৌজন্যে সরাসরি চলে যাচ্ছি সেই অনুষ্ঠানে। কম্পিউটার কিনে দিয়ে বলেছিলাম তোমরা অন্তত শুরু করো। এটা হয়তো এখন শুনলে অবাক লাগবে, কিন্তু সেভাবে আমরা কিন্তু শুরু করেছিলাম। যা হোক, এখন বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ, আর সেই ডিজিটাল বাংলাদেশ হয়েছে বলেই আজকে যখন করোনা ভাইরাসের সারা বিশ্ব স্থবির, আমিও ঘরে অনেকটা বন্দি। মাঝে মাঝে মনে হয় যে 2007 সালে যখন গ্রেপ্তার হয়েছিলাম তখন একটা ছোটো কারাগারে ছিলাম, এখন মনে হচ্ছে একটা বড় কারাগারে আছি। আর যে কারণে আজকে এখানে আমাদের
বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদযাপন হচ্ছে অথচ সরাসরি উপস্থিত থাকতে পারলাম না, এটা সত্যি আমার জন্য খুব কষ্টের, খুব দুঃখের। মনটা পড়ে আছে বিশ্ববিদ্যালয়ে, এটা ঠিক, কিন্তু উপায় নেই। রাষ্ট্রীয় দায়িত্ব যেটা আমার আমি বলবো যে আমার পায়ে শৃঙ্খল বেঁধে দিয়েছে, সেটাই হচ্ছে বাস্তবতা। যা আমি আশা করি যে এরকম অবস্থা থাকবে না। ইতিমধ্যে করোনা ভাইরাসের আপনারা জানেন যে ভ্যাকসিন আমাদের যেটা আমরা পেয়েছি ভারত থেকে উপহার স্বরূপ, সেটা এসে পৌঁছে গেছে, সেই জন্য ভারতের প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই। আর আমরা যেটা টাকা দিয়ে কিনেছি সেটা 25 তারিখে বা 26 তারিখের মধ্যে এসে পৌঁছাবে। কাজে আমরা এ ব্যাপারে কীভাবে এই ভ্যাকসিন দেওয়া হবে সব ব্যাপারে কিন্তু সমস্ত পরিকল্পনা আমরা নিয়ে রেখে দিয়েছি। অর্থাৎ এই করোনা মোকাবেলায় সব ধরনের পদক্ষেপই নিচ্ছি। যাক, এই অবস্থা থেকে আমরা মুক্তি পাবো, সেটাই আমরা আশা করি। যাক, এর মধ্যে আজকে আমরা উদযাপন করছি আমাদের এই শতবর্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের। কাজে এই আয়োজন করবার জন্য আমি আন্তরিকভাবে সবাইকে ধন্যবাদ জানাই। আমরা এটা চাই যে এই বিশ্ববিদ্যালয় আবার তার পুরনো গৌরব ফিরে পাক। আর তাছাড়া আজকে যেমন বিশ্ব যখন এগিয়ে যাচ্ছে, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে আমাদের সারা বাংলাদেশে, এই বিশ্ববিদ্যালয় হচ্ছে সর্বোচ্চ সম্মানজনক একটি বিশ্ববিদ্যালয়, যে পূর্ব গৌরব আবার ফিরে আসবে। এখানে জ্ঞানের চর্চা হবে, গবেষণা হবে, শিক্ষার প্রসার ঘটবে এবং এই জায়গা থেকেই অর্থাৎ আমাদের সকল অর্জনের বাতিঘর যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়, তার সেই আলো ছড়িয়ে পড়বে সারা বাংলাদেশে। কারণ আপনারা জানেন যে আমরা শিক্ষাকে গুরুত্ব দিয়ে যেমন স্কুল প্রতিষ্ঠা করা, পাশাপাশি আমরা কারিগরি ভোকেশনাল শিক্ষাকে যেমন গুরুত্ব দিয়েছি, সেই সাথে প্রতিটি জেলায় কিন্তু আমরা বিশ্ববিদ্যালয় করে দিয়েছি এবং বিভিন্ন ধরনের বিশেষায়িত বিশ্ববিদ্যালয় আমরা তৈরি করে দিচ্ছি। যেটা আমি প্রথম শুরু করেছিলাম 96 সালে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে। কারণ বিজ্ঞান শিক্ষার দিকে একটু অনীহা ছিল ছাত্রদের, সেটা থেকে দূর করার জন্য এই বিশ্ববিদ্যালয় এইভাবে নামকরণ করে আমরা যাত্রা শুরু করি। আর এখন তো আমরা বহুমুখী বিশ্ববিদ্যালয় করে দিচ্ছি, শিক্ষাকে আমরা বহুমুখী করে দিচ্ছি। কিন্তু আমি চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় সব সময় একটা অগ্রণী ভূমিকা পালন করবে, সেটাই আমরা চাই, এটাই আমাদের লক্ষ্য। আমরা আজকে স্বাধীন দেশ হিসাবে আমরা একটা বিশ্বে মর্যাদা ফিরে পাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছি। কারণ 71-এ মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করে যে সম্মান আমরা পেয়েছিলাম, 75-এ 15ই আগস্ট জাতির পিতাকে হত্যার মধ্যে দিয়ে সেই সম্মান আমরা হারিয়েছিলাম। জাতির পিতা আকাঙ্ক্ষা ছিল এই বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ, সোনার বাংলাদেশ তিনি গড়তে চেয়েছিলেন। আর সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আর সেই ক্ষেত্রে আমরা মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয় এটা শুধু একটা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে দেখলে হবে না, এটা একটা প্রতিষ্ঠান বাংলাদেশের, যেটা আমাদেরকে প্রতিটি অর্জনের পথ দেখিয়েছে। কাজে সেই বিশ্ববিদ্যালয়টা আরও সুন্দরভাবে উন্নত হোক, সেটাই আমরা চাই। আর সেদিকে লক্ষ্য রেখেই আমরা বিভিন্ন কাজ করে যাচ্ছি। কারণ আমাদের আগামী দিনে পথ চলায় বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য আমাদের যে দক্ষ মানব শক্তি দরকার, সেই দক্ষ মানব শক্তি গড়তে পারে, এই দক্ষ মানব শক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় গড়তে পারে বা এখান থেকেই শিক্ষাটা দিতে পারেন বা যাত্রা শুরু করতে পারেন, যাকে অনুসরণ করে সমগ্র বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় তারাও সেইভাবে কাজ করে আমাদের যে চতুর্থ শিল্প বিপ্লব আসবে বা বিশ্ব যখন এগিয়ে যাবে তার সঙ্গে তাল মিলিয়ে আমরা যেন চলতে পারি, সেভাবেই আমাদের এগিয়ে যাওয়ার ব্যবস্থা নিতে পারে এবং সেটা পারে ঢাকা বিশ্ববিদ্যালয়। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় হবে তার কেন্দ্রবিন্দু, সেটাই আমরা চাই। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরও উন্নয়নের জন্য বিভিন্ন কাজ করে যাচ্ছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে একটা কমিটি করেছেন যে এই বিশ্ববিদ্যালয়টাকে একটা মাস্টার প্ল্যান তৈরি করা। এবং যেহেতু এটা অনেক পুরনো একটা বিশ্ববিদ্যালয়, শতবর্ষ আমরা উদযাপন করছি, কিন্তু আধুনিক জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি সম্পন্ন একটি বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে উঠুক, সেটাই আমরা চাই। আর তাছাড়া এখানে ছাত্রছাত্রীর সংখ্যাও অনেক বেড়েছে,
কাজে তাদেরও যেন একটা শিক্ষার সুন্দর পরিবেশ গড়ে ওঠে, অন্তত এটুকু দাবি করতে পারি যে আমরা সরকার গঠন করার পর থেকে আমাদের প্রচেষ্টায় এখন আর প্রতি রাত্রে অস্ত্রের ঝনঝনানিও শোনা যায় না, গোলাগুলিও শোনা যায় না, বোমাবাজিও শোনা যায় না। অবশ্য বলা যায় না, আজকেই কথা বললাম কেউ আবার টাস করে একটা ফোটাতে পারে, এটা অবশ্য আমাদের দেশে হয়ে থাকে। তো সেটা কিছু না, ওগুলি নিয়ন্ত্রণ করবার মতো দক্ষতা যথেষ্ট আছে এবং মানুষের মাঝে সচেতনতা আছে। সেটাই বড় কথা, যেটা শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা, যেটা আমরা আনতে পেরেছি। এখন আমাদের শিক্ষকদের দায়িত্ব যে ছাত্রদের শিক্ষাটা যেমন দেওয়া, আবার ছাত্রদের দায়িত্ব শিক্ষা গ্রহণ করা, কারণ শিক্ষিত জাতি ছাড়া কখনো একটি জাতি এগোতে পারবে না, বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। কাজে সেদিকে সকলেই সেভাবে কাজ করবেন, সেটাই আমরা চাই। আমরা আমাদের সরকারের পক্ষ থেকে আমি এটুকু বলতে পারি যে আমার পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সব ধরনের সহযোগিতা আপনারা পাবেন, এটুকু আমি অন্তত একজন অ্যালামনি হিসেবেও বলতে পারি, কারণ এটা আমাদের গর্বের বিষয়। আমরা চাই যে আমাদের দেশ আরও এগিয়ে যাবে। জাতির পিতা এই স্বাধীনতা দিয়ে গেছেন, স্বাধীনতাকে সমুন্নত রাখা, মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে গড়ে তোলা এবং বিশ্বে বাঙালি জাতিকে একটা মর্যাদার আসনে অধিষ্ঠিত করা, সেটাই আমাদের লক্ষ্য। তাহলে এই বাংলাদেশ আজকে যেভাবে আমরা যাচ্ছি, এখন একটা করোনা ভাইরাস একটা বাধা আমাদের দিয়েছে, এটা ঠিক, কিন্তু এভাবে অতিক্রম করে আমাদের এগিয়ে যেতে হবে। কিন্তু এর জন্য প্রয়োজন গবেষণা করা। গবেষণা ছাড়া কিন্তু কোনো অর্জন সম্ভব না। 96 সালে সরকার এসে দেখেছিলাম সরকারের পক্ষ থেকে গবেষণায় কোনো অর্থ বরাদ্দ ছিল না। বিশ্ববিদ্যালয়গুলি তাদের নিজেদের মতো করে বা প্রতিষ্ঠানগুলি নিজেদের মতো যেটুকু পেত মানে আর্থিক সহযোগিতা দিয়েই মানে চলতো, কিন্তু ঠিক গবেষণার জন্য যে আলাদাভাবে একটা সুযোগ সৃষ্টি করা, সেটা কিন্তু করা হতো না। আমি প্রথম শুরু করলাম গবেষণায় আলাদাভাবে অর্থ বরাদ্দ দিয়ে এই গবেষণাকে গুরুত্ব দিতে। আর যার ফসল আজকে বাংলাদেশ পাচ্ছে, আজকে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করছে, আজকে বাংলাদেশ প্রতিটি ক্ষেত্রে যে এগিয়ে যাচ্ছে, এই সব কিছু, এমনকি আমরা এই যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি, এই সব কিছু কিন্তু গবেষণার ফসল। কাজে এই গবেষণাটা সবসময় গুরুত্ব দিতে হবে, সেটাই আমি অনুরোধ করবো যে আপনারা গবেষণাকেই গুরুত্ব দেবেন। আমরা সেটাই চাই। জাতির পিতা ঠিক আপনারা জানেন যে 15 আগস্টেই তার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার কথা ছিল, কিন্তু 15 আগস্ট তাকে নির্মমভাবে ঘাতকের বুলেটে আমাদের মাঝ থেকে কেড়ে নিয়ে গেল। তিনি আর আসতে পারেননি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাকে বহিষ্কার করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে এই ঢাকা বিশ্ববিদ্যালয় তার সেই বহিষ্কার আদেশ প্রত্যাহার করে। সেজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমি আন্তরিক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে তার উপর থেকে, যদিও তিনি নেই, কিন্তু তারপরেও তাকে যে বহিষ্কার করা হয়েছিল সেটা প্রত্যাহার করা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কাজে সেজন্য সবাইকে আমার ধন্যবাদ আমি জানাচ্ছি। আমার একটাই আকাঙ্ক্ষা যে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলবার যে মানব সম্পদ গড়ে তোলা, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই সেটা শুরু হবে এবং সেই সাথে আমাদের সারা বাংলাদেশে যত বিশ্ববিদ্যালয় আমরা করে যাচ্ছি তারাও সেটা অনুসরণ করবে এবং সেভাবে আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাব। মানুষ চিরদিন বাঁচে না, চিরদিন থাকে না, হয়তো আমি থাকবো না, কিন্তু এই বাংলাদেশটা ভবিষ্যতে কীভাবে চলবে তার পরিকল্পনাটা যতটুকু সম্ভব একটা অন্তত একটা কাঠামো দিয়ে যাচ্ছি। কারণ আমি কখনো অ্যাডহক বেসিসে কাজ করি না। আমি এই দেশটা আমার বাবা স্বাধীন করে দিয়ে গেছেন, এদেশের মানুষকে তিনি সব থেকে বেশি ভালোবেসেছেন। কাজে সেই মানুষগুলির ভাগ্য পরিবর্তন করাটাই আমার একমাত্র লক্ষ্য। সেই কারণেই পিতা মাতা ভাই সব হারিয়ে সেই শোক ব্যথা বুকে নিয়েও আমার একটাই শক্তি যে এই দেশটাকে জাতির পিতা যে আকাঙ্ক্ষা নিয়ে স্বাধীন করেছিলেন তার সেই অসমাপ্ত কাজটা সম্পূর্ণ করা, তার সেই আকাঙ্ক্ষাটা পূরণ করা। তার জন্য যত বাধা যত কষ্ট যাই আসুক না সেগুলি সবসময় আমি অতিক্রম করতে সবসময় সচেষ্ট
এবং আমার একটা বিশ্বাস যে দেশের মানুষও সেটা উপলব্ধি করতে পারে। আজকে আওয়ামী লীগ একটা দীর্ঘ সময় প্রায় এক যুগ ক্ষমতা আছে বলেই আজ আমরা অন্তত এটুকু বলতে পারি আমাদের বাজেটের একেবারে 98% আমরা আমাদের নিজস্ব অর্থায়নে আমরা বাজেট প্রণয়ন করতে সক্ষমতা অর্জন করেছি। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তিতে 6 মাসব্যাপী আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এতক্ষণ ছিলাম সেখানে। যাচ্ছি পরবর্তী সংবাদে। পিকে হালদারের অর্থ পাচার উদ্ঘাটনে ব্যর্থ বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের নামের তালিকা চেয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে 2008 থেকে 2021 সাল পর্যন্ত সব অসঙ্গতির তথ্য জমা দিতে বলা হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহিনুদ্দিন শামীমের বেঞ্চ 15 ফেব্রুয়ারির মধ্যে এ তালিকা জমা দেওয়ার নির্দেশ দেন। এদিকে পিকের অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচার মামলায় তার ব্যক্তিগত আইনজীবী সুকুমার মৃধা ও তার মেয়ে অনিন্দিতা মৃধাকে গ্রেফতারের পর 3 দিনের রিমান্ডে নিয়েছে দুদক। বিস্তারিত জানাচ্ছেন শাকের আর্য। গত 13 জানুয়ারি পিকে হালদারের সঙ্গে অর্থ আত্মসাতে জড়িত 83 জনের সংশ্লিষ্টতার পূর্ণাঙ্গ রিপোর্ট হাইকোর্টে দাখিল করে বিএফআইইউ। তালিকায় সাবেক সচিব এনআই খানের নাম ভুলভাবে যুক্ত করা হয়েছে বলে নাম বাতিলের আবেদন করেন তিনি। বৃহস্পতিবার আবেদনটি খারিজ করে দেন হাইকোর্ট। এনআই খানের পক্ষ হয়ে পিপলস লিঞ্জিংয়ের পক্ষ হয়ে পিপলস লিঞ্জের লিকুইডেটর এবং বাংলাদেশ ব্যাংকের যিনি ডিজিএম আসাদুজ্জামান যে পক্ষভুক্তির আবেদন দিয়েছে সেটা রিজেক্ট করেছে। এদিকে হাইকোর্টের নির্দেশে জমা দেয়া দুদকের প্রতিবেদনে জানানো হয় ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের 83 জনের মধ্যে 62 জনের হিসাবে 1057 কোটি 80 লাখ টাকা জব্দ আছে। এছাড়া অর্থ পাচারে জড়িত 10 জনের বিদেশ যাত্রা প্রতিরোধে ইমিগ্রেশনে চিঠি দেওয়া হয়েছে বলেও জানায় দুদক। লিজিং ফাইন্যান্সের যে আর্থিক যে অসততা, আর্থিক যে কেলেঙ্কারি, সেটা বিষয়ে অলরেডি 10টা ইনকোয়ারি চলতেছিল। প্রতিবেদনে আরও বলা হয় 22 জনের অর্থ পাচারের ঘটনায় এরই মধ্যে একটি মামলা করা হয়েছে। আগামী সপ্তাহে আরও 10টি মামলা করা হবে। পিকে কাণ্ডে অর্থ লুটপাট ও অর্থ পাচার রোধে ব্যর্থ কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের নামের তালিকাও জানতে চেয়েছেন হাইকোর্ট। 1/1/2008 থেকে 1/1/2020 পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এবং ইন্টারনাল অডিট ডিভিশন সহ সংশ্লিষ্ট তাদের সব কর্মকর্তার তালিকা হাইকোর্ট চেয়েছে। গত 9 ডিসেম্বর 3000 কোটি টাকা পাচারের অভিযোগে পলাতক পিকে হালদারের গ্রেফতারের অগ্রগতি জানতে স্বপ্রণোদিত আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। এদিকে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচার মামলায় পিকের ব্যক্তিগত আইনজীবী সুকুমার মৃধা ও তার মেয়ে অনিন্দিতা মৃধাকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করেছে দুদক। পরে 3 দিনের রিমান্ডে নেওয়া হয়। পিকে হালদারকে গ্রেফতারে ইন্টারপোলের রেড নোটিশ জারি আছে। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। ঋণখেলাপি ও গ্রহণে অনিয়মের অভিযোগে 280 জনকে হাইকোর্টে তলব করা হয়েছে। বিচারপতি খুরশিদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে নজিরবিহীন এ আদেশ দেন। দাখিল করা এক প্রতিবেদনে ঋণ গ্রহীতা ও ঋণ নিয়ে ফেরত না দেয়া 500 জনের তালিকা থেকে 280 জনকে তলব করেন হাইকোর্ট। বাট লোয়ার লিমিটটা হচ্ছে 5 লাখ টাকা। এই 5 লাখ টাকা পর্যন্ত যারা ঋণ খেলাপি এদেরকে টোটাল 280 জন। এই 280 জনকে অনারেবল কোর্ট সবার না এগেনস্টে শোকজ করেছেন এবং ওনাদেরকে আগামী 23 ফেব্রুয়ারি তারিখে সশরীরে আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। দীর্ঘ 40 বছর পর রাজধানীর মিরপুর 11 নম্বরের 4 নম্বর সড়ক ও ফুটপাত দখলমুক্ত হলো। তবে দখলমুক্ত করতে এসে বাধার মুখে পড়ে উত্তর সিটি কর্পোরেশনের অভিযান পরিচালনাকারী দল। পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। পরে মেয়র আতিকুল ইসলামের উপস্থিতিতে নিউ সোসাইটি মার্কেট ও মোহাম্মদিয়া মার্কেটের অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়। দেখুন মাহমুদ হাসানের রিপোর্ট। মিরপুর 11 নম্বর সড়কের ফুটপাত দখলমুক্ত করতে গেলে বাধার মুখে পড়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা। পুলিশের উপর ইটপাটকেল ছুড়ে দখলদাররা। ধাওয়া পাল্টা ধাওয়ায় গোটা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
এক পর্যায়ে ঘটনাস্থলে উপস্থিত হন মেয়র আতিকুল ইসলাম। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পরে সড়ক ও ফুটপাতের উপর গড়ে ওঠা অবৈধ দোকান এবং স্থাপনা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয় সিটি কর্পোরেশন। এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা গেলে সড়কে চলাচল স্বাভাবিক হবে বলে জানান স্থানীয়রা। দখল করে ব্যবসা বাণিজ্য করতেছে, এই পয়সাগুলো মূলত আসলে দলীয় নেতা মিলে পকেটেই যাচ্ছে। যতগুলো ব্যবসায়ী আছে মার্কেটের মধ্যে সবাই আমরা প্রত্যেক মাসে লকডাউন করি। মেয়র জানান, সিটি কর্পোরেশনের কাজে যারা বাধা দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের কোনো জানমালের ক্ষতি যদি হয়, আল্লাহ না করুক, এখানে ম্যাজিস্ট্রেট আছে, এখানে পুলিশ আছে, সেই যারা আছে ওরাই কিন্তু এটাকে বন্দোবস্ত করবে। সিটি কর্পোরেশনের জায়গায় অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা উচ্ছেদে কোনো নোটিশ দেওয়ার প্রয়োজন নেই বলে জানান টিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট। জেলা প্রশাসক মহোদয়ের প্রতিনিধি ছিল ঢাকার, আমরা সার্ভে করার পরে আমরা ডিমার্কেট করেছি, এখন আমরা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করছি। মহাপরিকল্পনায় এ এলাকায় ৬৮ ফুট সড়ক থাকার কথা বলা থাকলেও অবৈধ দখলের কারণে সড়কের পরিধি কমেছে। যুক্তরাষ্ট্রে বাইডেন হ্যারিস যুগের যাত্রা শুরু। প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর হোয়াইট হাউসে প্রথম দিনই প্রতিশ্রুতি বাস্তবায়নে তৎপর জো বাইডেন। সই করেন ১৭টি নির্বাহী আদেশে। পরিবর্তন আনেন জলবায়ু অভিবাসন সহ বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্পের বেশ কিছু বিতর্কিত নীতিতে। ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও ঐক্যের বার্তা দেন। আর সিনেটে ৩ কংগ্রেসম্যানের শপথের মধ্য দিয়ে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণ নিশ্চিত করেন হ্যারিস। একই সঙ্গে চলছে নতুন প্রশাসনের নিয়োগ কার্যক্রম। বাকিটা জানাচ্ছেন দুরি মল্লিক। যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট জো বাইডেনের হোয়াইট হাউসে প্রবেশ। এরপরে বসেন ফাইলের ঝুড়ি নিয়ে। একে একে ১৭টি নির্বাহী আদেশে সই করেন। সাংবাদিকদের বলেন, সংকট মোকাবেলায় সময়ের অপচয় করতে চান না তিনি। ১৭ নির্বাহী আদেশের মধ্যে রয়েছে ট্রাম্পের বেশ কিছু বিতর্কিত নীতির পরিবর্তন। তবে প্রথমেই প্রাধান্য দেন করোনা ভাইরাস মোকাবেলা। প্রশাসনের অভ্যন্তরে স্বাস্থ্যবিধি মেনে চলার উপর জোর দেন। বাকি আদেশের মধ্যে 2টি অর্থনীতি বিষয়ে। এছাড়া প্যারিস জলবায়ু চুক্তি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থায় যোগ দেওয়া 7 মুসলিম দেশের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা ও মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে তহবিল সংক্রান্ত ঘোষণা বাতিল করার বিষয়টি রয়েছে। এর আগে কড়া নিরাপত্তার মধ্যে ক্যাপিটল হিলে শপথ নেন বাইডেন। অভিষেক ভাষণে বিভক্তি ও দ্বন্দ্ব কাটিয়ে মার্কিনীদের এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। This is America's day. This is democracy's day. এদিকে ইতিহাস সৃষ্টিকারী প্রথম কৃষ্ণাঙ্গ এশীয় বংশোদ্ভূত নারী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও ব্যস্ততায় প্রথম দিন পার করেন। সিনেটে 3 দলীয় নেতার শপথ পড়ান। To do what is hard, to do what is good, to unite, to believe in ourselves, believe in our country, believe in what we can do together. মহামারী করোনা ও সম্প্রতি ট্রাম্প সমর্থকদের হামলার কারণে এবার ভিন্ন প্রেক্ষাপট ছিল শপথকে ঘিরে। ক্যাপিটল হিলে মানুষের বদলে প্রায় 2 লাখ পতাকার সমুদ্রে শপথ নেন 2 নেতা। দুলি মল্লিক, 21 টেলিভিশন। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরবো তখন থাকবে মুজিববর্ষে গৃহহীন থাকবে না কেউ। শনিবার ৬৬,১৮৯ পরিবারকে ঘর ও জমি দেবেন প্রধানমন্ত্রী। চট্টগ্রাম সিটি নির্বাচনে প্রচারে অভিযোগ পাল্টা অভিযোগ। ভোটের মাঠ শান্তিপূর্ণ রাখতে তৎপর কমিশন। দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। প্রতিক্রিয়াশীলতা এখন বিএনপির রাজনৈতিক চরিত্রের অংশ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিএনপির অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি। শেখ হাসিনা সরকারের যে কোনো প্রশংসনীয় উদ্যোগকে বিতর্কিত প্রশ্নবিদ্ধ করা বিএনপির অপরাজনীতির অংশ। টিকা আসার আগেই বিএনপি নেতারা লুটপাটের মিথ্যা অভিযোগের কলের গাম অবিরাম বাজিয়ে যাচ্ছেন। আমরা জনগণকে বলতে চাই, বিএনপি নামক গুজব পার্টির অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। টিকা প্রদানের প্রাধিকার
অনুযায়ী ইতিমধ্যে সরকার পরিকল্পনা চূড়ান্ত করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে শনিবার একযোগে দেশের ৬৬,১৮৯টি ভূমি ও গৃহহীন পরিবারকে ঘর ও জমি দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিতীয় ধাপে আগামী মাসে আরও ১ লাখ পরিবারকে ঘর ও জমি দেয়া হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমদ কায়কাউস। এ সময় তিনি আরও জানান, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে নেওয়া পরিকল্পনা অনুযায়ী ২ বছরের মধ্যে দেশে কেউ গৃহহীন থাকবে না। আর এর মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে দেশ আরও ১ ধাপ এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। সমস্ত বাংলাদেশে বের করেছি, যেমন ভূমিহীন গৃহহীন পরিবারের সংখ্যা হচ্ছে ৩ লাখের কিছু কম, এবং জমি আছে ঘর নাই এরকম আছে প্রায় ৬ লাখের কিছু কম। তো আমাদের প্রায় ধরেন ৯ লক্ষের মতো আমাদের এই রকম পরিবার আছে। তো আমরা আশা করছি এই যে ৬৬,০০০ পরিবারকে যে দেওয়া শুরু হয়েছে, আগামী ১ মাসে দেওয়া হচ্ছে আরও ১ লক্ষ ঘরের জন্য। এটা যদি এভাবে সম্প্রসারিত হয় তাহলে আমরা আশা করছি আগামী বছর ২-১-এর ভিতরে আমরা এটা সম্পন্ন করতে পারব। পদ্মা সেতু অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্যে নতুন দুয়ার খুলে দেবে। জীবনমানে প্রত্যক্ষ উন্নয়ন ঘটাবে ৬ কোটি মানুষের। এর জন্য ২১ জেলার সড়ক সহ বিভিন্ন অবকাঠামোর উন্নয়ন জরুরি, এমন মত বিশেষজ্ঞদের। তারা বলছেন, যথাযথ পরিকল্পনা থাকলে দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার বাণিজ্যের দ্বার হিসেবেও কাজ করতে পারে পদ্মা সেতু। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। কর্মপরিকল্পনা অনুসারেই চলছে পদ্মা সেতুর প্রকল্পের কাজ। স্বপ্নের সেতুর নির্মাণযজ্ঞে আনন্দের ঝিলিক পদ্মাপাড়ের মানুষের চোখে মুখে। এই সেতুতে যুক্ত মহাসড়ক ও রেলপথ পরিবহন ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনবে, দ্রুততর যোগাযোগ ব্যবস্থায় ভূমিকা রাখবে অর্থনৈতিক উন্নয়নে। পদ্মা সেতু দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১টি জেলার ৬ কোটি মানুষের যাপিত জীবনের সমৃদ্ধি বাড়াবে, গতিশীল করবে দেশের অর্থনীতিকে। পদ্মা সেতু তৈরি হতে যত সময় লাগছে, কিন্তু এর সুফল পেতে কিন্তু আমাদের বেশি সময় লাগবে। কোনো আর কষ্ট হবে না, জনগণের আর এই যাতায়াতের কোনো দুর্ভোগ হবে না। যাতায়াতের সুবিধা যে কোনো দিক দিয়ে সুবিধা আসবে। গ্যাস লাইন, ট্রেন লাইন হবে এবং ওখানে কর্মসংস্থান হবে। হিসাবের খাতা জানান দিচ্ছে, সেতুর ইতিবাচক প্রভাবে প্রতি বছর দারিদ্র্য কমবে 0.84 ভাগ। এছাড়া সেতুকে ঘিরেই বিনিয়োগের ডালা খুলে বসে আছে উদ্যোক্তারা। প্রস্তাব আছে বেশ কিছু মেগা প্রকল্পের। উন্নয়ন পদ্মা সেতু একা করবে না, সকলটা মিলে উন্নয়ন। একটা আন্দোলন হবে অভ্যন্তরে চলাফেরার। বঙ্গবন্ধু যমুনা সেতু ইতিমধ্যে পরিবর্তন এনেছে উত্তর বাংলার জন্য, এইটা দক্ষিণ বাংলার জন্য আনবে। এবং আমি বলতে চাই, এইটা আমাদের শেষ সেতু নয়, আরও সেতু আমরা নির্মাণ করব আগামীতে। প্রশ্ন হলো, সেতুকে উন্নয়নের কাজে লাগাতে প্রস্তুতি কতটা, সে বিশ্লেষণই করছেন বিশ্লেষকরা। শুধুমাত্র যোগাযোগ দিয়ে একটা এলাকাতে পূর্ণ উন্নয়ন করা সম্ভব না। এটার জন্য আরও অনেকগুলো পরিপূরক প্রাতিষ্ঠানিক এবং সেবা দরকার করে। যেমন ব্যাংকিং খাত কতখানি ওখানে যুক্ত হবে, এটার সাথে নির্ভর করে যে আপনি সেবা খাতের অন্যান্য সেবা ওখানে কিভাবে আসবে। এটার উপর নির্ভর করে যে আমাদের তথ্য প্রযুক্তিতে ওখানে কত দূর শক্তিশালী আমরা ব্যবস্থা দিতে পারবো, যেটাতে এই যে পরিপূরক সেবাগুলো এবং একই সাথে মানব সম্পদকে দক্ষভাবে প্রস্তুত করা, এই দুটি বড় কাজ কিন্তু এখানে আসে। এবং এই প্রস্তুতি শুধু দেশ না, আঞ্চলিক সহযোগিতাকে মাথায় রেখে করা দরকার। সেতুর পরিপূর্ণ ব্যবহারের জন্য সংশ্লিষ্ট জেলাগুলোর অভ্যন্তরীণ সড়কগুলোর উন্নয়নের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বলছেন, পাশাপাশি বাড়াতে হবে অন্যান্য সুযোগ সুবিধাও। যে কর্মসংস্থানটি সৃষ্টি হবে, কিন্তু তাদের ওখানে মানব সম্পদের যে গুণগত মান, তাদের যে দক্ষতা, তাদের যে সেই অর্থে নেটওয়ার্কিং, এইগুলি যদি কম থাকে তাহলে কিন্তু সেই সুবিধাটা পাবে না। আঞ্চলিক বাণিজ্য ও অর্থনৈতিক অগ্রযাত্রায়ও ভূমিকা রাখবে পদ্মা সেতু, তাই পরিকল্পনা হতে হবে ব্যাপক। স্থল পরিবেষ্টিত দেশ আছে ভুটান বা নেপালে, তারা আমাদের এই এলাকার মাধ্যমে মংলা পোর্টের মাধ্যমে বন্দর দিয়ে যাতায়াতের সুবিধা, যে তাদের ট্রানজিট আমরা ব্যবহার করতে পারি, সেহেতু এটা সম্ভাবনা প্রভূত। আমি এই সম্ভাবনাকে শুধুমাত্র 21টি জেলার ভিতর দেখি না, আমি এটাকে দক্ষিণ পূর্ব এশিয়ায় সামগ্রিকভাবে একটা সহযোগিতার একটা নতুন ক্ষেত্র এবং সেই অর্থনৈতিক উন্নয়নের একটা জায়গা দেখি।
একটি সেতুর জন্য আর মানুষের অর্থনৈতিক উন্নয়ন ও জীবনযাত্রার মান উন্নয়ন যেন সমার্থক হয়ে উঠেছে পদ্মার পাড়ের মানুষ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের কাছে। আর কল্পনা জল্পনা শেষ করে যখন এই সেতুর মূল অবকাঠামো দাঁড়িয়েই গেছে, তখন মানুষের আশার পারদ এখন ঊর্ধ্বে। একটি সোনার বাংলা গড়তে বঙ্গবন্ধুর যে স্বপ্ন, বাংলার মানুষের যে স্বপ্ন, তা পূরণ হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, মাওয়া, মুন্সিগঞ্জ। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে সুষ্ঠু পরিবেশ না থাকার অভিযোগে ভোট বয়কট করার হুমকি দিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন। আর এসব অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগ বলছে গণতান্ত্রিক পরিবেশেই প্রার্থীরা তাদের প্রচার কাজ চালিয়ে যাচ্ছেন। এদিকে পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে কঠোর নজরদারি সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। ইফরাজ নূরের ক্যামেরায় রিপোর্ট করছেন শিউলি শবনম। সিটি নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই জমজমাট হচ্ছে প্রচারণা। চায়ের দোকান থেকে অলিগলি সব জায়গায় এখন নির্বাচনী আসর। এদিকে প্রার্থীরাও সকাল থেকে রাত পর্যন্ত ছুটছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে। এর মধ্যে নির্বাচনী জনসংযোগকে ঘিরে ঘটেছে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনাও। সর্বশেষ বুধবার রাতে নগরীর কাজীর দেউরি এলাকায় প্রচারণা চালাতে গিয়ে হাতাহাতি, মারামারি, নির্বাচনী ক্যাম্প ভাঙচুর সহ মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে আওয়ামী লীগ ও প্রধান বিরোধী দল বিএনপি। এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ ও পাল্টা অভিযোগ দেয় উভয় দল। এ সময় নির্বাচনের সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ না থাকার অভিযোগ করে বিএনপি। এছাড়া নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবী মামলা ও হয়রানি বন্ধ করা, পার্টি অফিসের সামনে পুলিশি নিরাপত্তা নিশ্চিত করা সহ 8 দফা দাবি দেন রিটার্নিং কর্মকর্তার কাছে। পরিবেশ ফিরিয়ে যদি আনতে না পারে নির্বাচন থেকে আমি সরে দাঁড়াবো। কোতোয়ালি থানার ওসি ভারপ্রাপ্ত কর্মকর্তা, সে আগেও বাকুলিয়া থানায় ছিল, সেখানেও সে এসব করেছে এবং কোতোয়ালি থানায় আসার সাথে সাথে জয়েন করেছে, 2 দিন হয়েছে। পার্টি অফিসে কোনোদিন হামলা হয়নি, দিস ফার্স্ট টাইম পার্টি অফিসে হামলা হয়েছে। এদিকে আওয়ামী লীগ নেতারা বলছেন নির্বাচনের পরিবেশ স্বচ্ছ ও নিরপেক্ষ। তারা বিএনপির মেয়র প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনেন। ডাক্তার শাহাদাত হোসেন সাহেব ওনার বিপরীতে একটা অভিযোগ দিয়েছে। এই অভিযোগটা হচ্ছে উনি নির্বাচন আচরণবিধি 2010-এর 6-3 ধারাটা উনি ভঙ্গ করেছেন। এদিকে উভয় দলের দাবি, অভিযোগ ও পাল্টা অভিযোগ খতিয়ে দেখার কথা জানিয়েছেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। পাশাপাশি নির্বাচনী আচরণবিধি মেনে প্রার্থীদের প্রচারণা নিশ্চিত করতে কঠোর নজরদারি রাখা হচ্ছে বলে জানান তিনি। গতকালকে 2-3টি জায়গায় উত্তেজনা ভাব ছিল, সেগুলো আমরা রাতে নিরসন করেছি। আশা করছি আজকের থেকে একেবারে শান্তিপূর্ণভাবেই সকল কিছু তারা মেনেই প্রচারণায় অংশগ্রহণ করবে। আগামী 27 জানুয়ারি চট্টগ্রাম সিটি নির্বাচনে 735 কেন্দ্রে ভোট গ্রহণ হবে ইভিএম এর মাধ্যমে। শিউলি শবনম, 21 টেলিভিশন, চট্টগ্রাম। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরবো তখন থাকছে। অসুস্থ বৃদ্ধাকে নির্যাতনের ঘটনায় গৃহকর্মী গ্রেফতার, অর্থ ও স্বর্ণালংকার উদ্ধার। দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। রাজধানী মালিবাগে বৃদ্ধাকে মারধর করে টাকা ও স্বর্ণালংকার লুট করার অভিযোগে রেখা নামে এক গৃহকর্মীকে ঠাকুরগাঁও থেকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার পর রেখা তার মামার বাড়ি ঠাকুরগাঁওয়ের রানী সৈঙ্কলে পালিয়েছিল। পুলিশ জানায় মামলা হওয়ার পরে রেখার স্বামীকে গ্রেফতার করা হয়। পরে তাকে সঙ্গে নিয়ে ঠাকুরগাঁওয়ে অভিযানে গিয়ে বুধবার গভীর রাতে রানী সৈঙ্কল থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে লুট হওয়া স্বর্ণালংকার ও অর্থ উদ্ধার করা হয়। গত সোমবার মালিবাগে বিলকিস বেগম নামে এক বৃদ্ধাকে পিটিয়ে বাসা থেকে 24 ভরি সোনার গয়না ও নগদ 2 লাখ টাকা লুট করে রেখা। এ ঘটনায় বিলকিস বেগমের মেয়ে বাদী হয়ে রাজধানীর শাহজাহানপুর থানায় মামলা করেন। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। দেশের জনপ্রিয় খাবার সরবরাহ প্ল্যাটফর্ম ই-ফুডের সাথে যুক্ত হলো কেএফসি ও পিৎজা হাট। রাজধানীর একটি হোটেলে এই বিষয়ে সমঝোতা চুক্তি সই হয়। এর ফলে বিশ্ববিখ্যাত ফুড চেইন কেএফসি ও পিৎজা হাটের খাবার ই-ফুডের মাধ্যমে অর্ডার করতে পারবেন গ্রাহকরা। চুক্তিপত্রে ই-ফুডের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন এবং কেএফসি পিৎজা হাটের মালিকানা প্রতিষ্ঠান ট্রান্সকম ফুডস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত দেব থাপা সই করেন। এ বিষয়ে ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল বলেন, দ্রুততার সাথে 30 মিনিটের মধ্যে গ্রাহকের দোরগোড়ায় খাবার পৌঁছে দেয় তাদের লক্ষ্য।
শেষ করব সন্ধ্যা 7টার 21 সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। ভারতের উপহার 20 লাখ ডোজ ভ্যাকসিন বুঝে নিল বাংলাদেশ। ইপিআই সেন্টারে সংরক্ষণ এ মাসেই পরীক্ষামূলক প্রয়োগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি 6 মাসের আয়োজন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। পিকে কাণ্ডে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের তালিকা চায় হাইকোর্ট। 280 ঋণ খেলাপিকে একই দিনে তলব। মিরপুরে ঢাকা উত্তর সিটির উচ্ছেদ অভিযানে বাধা, পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া। হোয়াইট হাউসে বাইডেনের নতুন জীবন, মার্কিন রাজনীতিতে পরিবর্তনের হাওয়া, 17 নির্বাহী আদেশ জারি। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।